আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের মূলত ডেইলি আইটি একাডেমির ডাটা এন্ট্রি অর্থাৎ এখানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের 22 নম্বর ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্লাসে আমরা মূলত পাওয়ার পয়েন্ট শুরু করব। পাওয়ার পয়েন্ট আমরা আজকেই প্রথম শুরু করব। দেখি তার আগে কতজন জয়েন করলেন আপনারা। আমরা এখনই শুরু করব। আপনাদের যারা এখনো জয়েন করেননি দ্রুত জয়েন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এমএস পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এই দুইটা শেষ হয়েছে। তো আজকের 22 নম্বর ক্লাসে আজকে আপনাদের মধ্যে একদম প্রথম আজকে জয়েন করছেন এরকম কে কে আছেন কাইন্ডলি একটু কথা বলবেন। এর আগে কখনো আসেননি ক্লাসে এরকম? জি, আমি আছি। দুজন পাওয়া গেল যারা আপনারা আজকেই আমার ক্লাসে প্রথম জয়েন করেছেন। আমি আছি। হ্যাঁ, ঠিক আছে। আপনার আসসালামু আলাইকুম। জি বলুন। আমি আজকে প্রথম জয়েন করছি। জি জি বুঝতে পেরেছি। যারা প্রথমে আজকে জয়েন করেছেন আপনাদের জন্য যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনারা একটু গ্রুপে খোঁজ নেবেন। গ্রুপে আমরা কিছুক্ষণ পরে আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে অর্থাৎ আগামীকাল সকালে বা আজকে রাতের যে কোনো সময় আমরা ক্লাসের রেকর্ড লিস্টটা পাঠিয়ে দেবো, রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। তো আমরা যেখানে রেকর্ড লিঙ্কটা দিব ভিডিওটার নিচে আপনারা আগের ক্লাসের ভিডিওগুলি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ক্লাসগুলো করে নেবেন। তো সেখানে যদি আপনারা না পান অথবা যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আমাকে যে কোনো সময় আপনারা পাবেন। আপনারা ইনবক্সে নক দিয়ে রাখবেন যদি এই ধরনের কোনো প্রয়োজন পড়ে ক্লাস রিলেটেড, তাহলে অবশ্যই জানাবেন। আচ্ছা, চলুন আমরা আজকের ক্লাস টপিকে চলে যাই। আজকে আমরা বলছিলাম যে পাওয়ার পয়েন্টের কাজ শুরু করব। পাওয়ার পয়েন্টের কাজ এর আগে হয়তো অনেকে জানেন, অনেকে ইউনিভার্সিটির বিভিন্ন কাজের জন্য এটা করেছেন অথবা প্রফেশনালি অনেকে পারেন। আমি হয়তো অত ভালো আমিও পারি না, কিন্তু আমি জাস্ট বেসিক থেকে শেখাবো। যারা একদম নতুন তাদের জন্য মূলত আমি শুরু থেকে শেখাবো। আপনাদের যাদের মাইক্রোফোনগুলো অন করা আছে কাইন্ডলি একটু অফ করে দেন। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, আমরা পাওয়ার পয়েন্টের যে অ্যাপ্লিকেশনটা আছে, সফটওয়্যারটা আছে সেটাকে ওপেন করব। সেটা কিভাবে ওপেন করতে হয়, আমরা এমএস ওয়ার্ড বা এক্সেল যেভাবে ওপেন করেছিলাম আমরা সেই একইভাবে আমরা এখান থেকে পাওয়ার পয়েন্টটাকে ওপেন করতে পারি। দেখি আমরা এখানে সবচেয়ে শর্টকাটে ওপেন করা যায় হচ্ছে সার্চ বক্সে যদি আমরা এসে লিখি পাওয়ার পয়েন্ট, এই যে পাওয়ার পয়েন্ট লিখলে আমার এখানে পাওয়ার পয়েন্টটা চলে এসেছে। আমি এখানে 2013 ভার্সনটা ইনস্টল করে রেখেছি কারণ আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। কারণ হচ্ছে আরো আপডেটেড যে ভার্সনগুলো আছে 14 থেকে শুরু করে 22-23 পর্যন্ত সবগুলোতে আপনারা এটা ফলো করলে কাজগুলো করতে পারবেন।
এখানে আমি যদি আপনাদের আরো আপডেটেড কিছু ইউজ করি তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে, যার কারণে আমি এটা ইউজ করছি। আপনারা চাইলে আরো ভালো ভার্সন ইউজ করতে পারেন অথবা এটাও ইউজ করতে পারেন। আমি চলে যাচ্ছি পাওয়ার পয়েন্টে। এমএস পাওয়ার পয়েন্টে যখন যাচ্ছি তখন দেখুন এটা আমি কেটে দিচ্ছি, এটা অপশন আসছে। তখন দেখুন প্রথমে রিসেন্ট কিছু ফাইল আছে যেগুলো আমি ক্রিয়েট করেছিলাম এর আগে। আমি যতগুলো রিসেন্টলি যে কাজ করেছি সেগুলো এখানে নর্মালি অন্যান্য ফাইলগুলোতে, অন্যান্য সফটওয়্যারগুলোতে যেরকম দেখা যায় এটাতেও সেম ভাবে দেখা যাবে যে আমি কি কাজ করেছিলাম রিসেন্টলি সেগুলো দেখা যাবে। তারপরে দেখুন এখানে ডান পাশে আরো কিছু প্রিসেট শো করছে, এগুলো আপনাকে স্যাম্পল কিছু টেমপ্লেট দিয়ে দিচ্ছে এখানে, যেগুলো আপনি ইউজ করে এই স্টাইলের প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। এরপরে নিচে আছে ওপেন আদার প্রেজেন্টেশন। আমি যদি এই ওপেন আদার প্রেজেন্টেশনে ক্লিক করি তাহলে আমি এখান থেকে ওপেনের অপশনটা পাবো। যা কিছু আছে আমি এখান থেকে ওপেন করে নিতে পারবো, অথবা এটা রিসেন্টটা শো করছে। আমি এরপরে যদি এখানে মাই কম্পিউটারে আসি তাহলে কম্পিউটারের এই যে এখান থেকে আমার ব্রাউজে যদি যাই তাহলে আমার সবগুলো ফাইল চলে আসবে, যেখানে আমার প্রেজেন্টেশন রাখা আছে সেখান থেকে আমি সেটা ওপেন করতে পারবো। এখানে কিন্তু আমি প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের ফাইল ছাড়া অন্য কোনো ফাইল এখানে আমি ওপেন করতে পারবো না। এটা আমরা দেখলাম। এরপরে দেখি কি আছে। এরপরে আছে দেখুন প্রথমে আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমরা যদি নিজেদের মতো করে একটা স্টাইল বানাতে চাই সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটাই নিব। এরপরে আরো বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখান থেকে আমি ধরুন এই একদম একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা আমি যখন নিলাম তখন এখানে এখানে কি শো করছে, অন্যান্য ফর্মগুলোর, অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে সফটওয়্যারগুলোর মতোই এখানে ফাইল আছে, হোম, ইনসার্ট, ডিজাইন। এখানে এই জিনিসগুলো একটু বাড়তি আছে, দুইটা তিনটা চারটা বাড়তি আছে এবং আর অনেক কিছু নেই। ওয়ার্ড ফাইলের মধ্যে এই একটা তফাৎ, সেটা হচ্ছে এখানে আছে ট্রানজিশন, এখানে আছে অ্যানিমেশন, স্লাইড শো আছে, রিভিউ ভিউ, এগুলো অন্য সফটওয়্যারেও ছিল। আমরা যদি এখান থেকে ফাইলে চলে যাই, ফাইল মেনুতে ক্লিক করলে এখানে আমরা আগের মতোই এমএস ওয়ার্ডে যেরকম অপশন পাচ্ছিলাম সেরকম অপশন পাবো। এখানে ইনফরমেশন পাবো, এখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ। আমরা যদি সেভ করতে চাই এগুলো দিয়ে আমরা সেভ করবো। প্রিন্ট করতেও পারবো, পাওয়ার পয়েন্টের ফাইলও আমরা প্রিন্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। এখান থেকে আমরা এই ফাইলটাকে কি বানাতে পারবো, এখান থেকে আমরা এই ফাইলটাকে মূলত পিডিএফ বানাতে পারবো, অথবা আরো এই যে দেখুন আমরা এখান থেকে পিডিএফ করতে পারবো আর এক্সপিএস করতে পারবো। তারপরে আছে ক্লোজ, এটাতে ক্লিক করলে কি হবে, আমার এই অপশনটা ক্লোজ হয়ে যাবে, টোটালটা আমার ক্লোজ হয়ে এরকম একটা অপশন চলে আসবে। আমি যখন আবার ফাইলে যাই, ফাইলে গিয়ে আমি যদি এখান থেকে নিউতে ক্লিক করি তারপরে আবার আমার এখানে নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসলে এভাবে আসবে। এবার দেখুন এখানে হোম ট্যাবের মধ্যে কি আছে। হোম ট্যাবের মধ্যে প্রথমে আছে পেস্ট অপশন। এই পেস্ট অপশনটা থাকবে তখনই চালু হবে যখন আমার এই যে আমার মিটিং লিংকটা কপি করা ছিল সেটা কিন্তু চলে এসেছে পেস্টে ক্লিক করার পরে। ঠিক আছে, এখানে আমার কপি করা ছিল দেখে চলে এসেছে, কপি করা না থাকলে এটা কিন্তু আসতো না। এভাবে চলে আসবে। এবং কাট আর কপি এই দুইটা তখনই অ্যাক্টিভ থাকবে যখন আমার কোনো কিছু সিলেক্টেড থাকবে। আমি ধরুন এই যে এইখানটাতে এখানে আমি কিছু এই যে এইটাকে ধরে আমি কিছু একটা লিখলাম এবিসিডি, এইটা আমি কপি করে নিলাম, এটা আমি সিলেক্টেড রাখলাম। তো সিলেক্টেড অবস্থা যদি থাকে দেখুন এখন এখানে কাট এবং কপি দুইটাই কিন্তু চালু আছে। আমি এখান থেকে এটা কাট করতে পারি, কপিও করতে পারি। যে কপি হবে এখান থেকে কাট হবে। এই দুইটা শর্টকাট কি আছে, শর্টকাট হলো
একই রকম আমরা যদি কন্ট্রোল সি দেই তাহলে কপি হবে, আর যদি কন্ট্রোল এক্স দেই তাহলে কাট হবে। শর্টকাট সিস্টেমগুলো সবই আমাদের এমএস ওয়ার্ড ফাইলে যেভাবে করতাম এখানে সেম ভাবে আমরা কি করতে পারবো, কপি এবং কাস্ট, কাট এবং পেস্টটাও আমরা ওইভাবে করতে পারবো। এখানেও আগের মতো ফরম্যাট পেইন্টার আছে, এখানে আছে ক্লিপবোর্ড, সবই আছে। আচ্ছা, এবারে দেখি আমরা এখান থেকে আরেকটু কি করতে পারি। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখানে দেখুন, এখানে পেজের দুইটা অপশন আছে, এইটাকে একটা সাবটাইটেল টাইটেল হিসেবে দেখছে উপরেরটাকে, আর নিচেরটাকে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে একটা সাবটাইটেল হিসেবে। তো আমরা চাইলে কি করতে পারি, এইগুলোকে এরকম সিলেক্ট করে ডিলিটে সিলে চাপ দিয়ে ডিলিট করে দিতে পারি। এই কর্নারে যখন আমরা আসব তখন এরকম একটা চার কর্নার দেখা দেবে, মাউসটাকে ধরে নিয়ে যখন আসবো তখন কার্সরটা এরকম দেখাবে, তখন আমরা এটাতে মাউসের লেফট বাটনে ক্লিক করে ডিলিট চাপ দিলে কি হবে, এটা ডিলিট হয়ে যাবে, এটা একটা সম্পূর্ণ ফাঁকা একটা পেজ দেখা যাচ্ছে। ঠান্ডাটা ভাবে লাগছে। আচ্ছা, তো এখন তাহলে আমি এখানে কি নিব, এখানে মনে করেন আমাদের আরো কিছু জিনিস যদি দরকার পড়ে তখন আমরা যাব ইনসার্টে। এই যে ইনসার্টে গিয়ে দেখুন এখানে আছে শেপ, ঠিক আছে, এখান থেকে আমরা যদি আমাদের মতো করে শেপ নেই, একটা টেক্সট বক্স এখান থেকে নিলাম। দেখুন আমি যখন এই শেপে এসে টেক্সট বক্সে ক্লিক করলাম তখন কি হলো, তখন কিন্তু আমার আমার মাউসের কার্সরটা কলমের মতো হয়ে গেল, টেক্সট লেখার জন্য এই আমার মাউস এখন রেডি। তো আমি কি করব, আমি এখন আমি এখন আমার মাউসের কার্সরটা আমি যেখান থেকে শুরু করব, শেপটা নেওয়া শুরু করব, সেখানে মাউসের কার্সরটা এনে মাউসের লেফট বাটনটা চেপে যখন ধরবো তখন কিন্তু একটা প্লাস চিহ্ন হয়ে যাবে, তারপরে আমি নিচের দিকে আনি বা ডান দিকে বাম দিকে যতটুকু নিব এটা ততটুকু একটা বক্স তৈরি হবে। এই যে আমার এতটুকু দরকার, আমি এখানে এনে ধরুন এটাকে ছেড়ে দিলাম, এই একটা টেক্সট বক্স তৈরি হয়ে গেল। এরপরে আমি এটাকে এখান থেকে ধরে এদিকে এদিকে একটু নড়াচড়াও করতে পারবো, এখানে আমি চাইলে কিছু লিখতেও পারবো। তো কিভাবে লিখবো, আমার এটা কিন্তু এখন আর টেক্সট বক্স না, এটা একটা নরমাল হয়ে গেছে। আমি আবার রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক এটা সিলেক্টেড অবস্থায় রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন এডিট টেক্সট আছে, এডিট টেক্সটে যখন ক্লিক করব তখন কিন্তু আমার এটা এখানে আবার কিন্তু টেক্সট লেখার কার্সরটা চলে আসবে। আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, দেখুন আমরা টেক্সট বক্সটা যখন নিব তখন কিন্তু এটা টেক্সট আর টেক্সটের আকার যতটুকু এটা সেই আকার অনুযায়ী হয়ে গেছে। আমরা যদি নিচে এন্টার দিয়ে আরো নিচে যাই তাহলে নিচে আরো এটা কিন্তু বড় হবে, আর যদি আমরা ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কি হবে, তাহলে এটা ছোট হবে। আমি কন্ট্রোল এ যদি ক্লিক করি তাহলে পুরোটা সিলেক্টেড অবস্থায় থাকবে। তারপরে দেখুন এইখানে আছে হোম ট্যাবে, এখানে দেখুন আছে ফন্টের সাইজ, ফন্টের নাম আছে, ফন্টের সাইজ আছে। আমি যদি এখানে এই যে একটা এ আছে 18 লেখা আছে ফন্টের সাইজ, এখানে আমি যদি বড় এটাতে ক্লিক করি তাহলে এটা কিন্তু একটা একটা সাইজ করে বাড়বে। আমি এখানে আমি যত বড় খুশি যত বড় দরকার তত বড় নিতে পারবো। তো এই গেল আমার একটা স্লাইড, এইটা টোটালটা কি থাকবে, একটা পেজ থাকবে একটা স্লাইড হিসাবে। এমএস ওয়ার্ডে যখন আমরা কাজ করেছিলাম ওইটা কাজ করতো একটা পেজ হিসেবে, আর এটা কাজ করছে এক একটা স্লাইড হিসেবে। আচ্ছা দেখুন, আমি এই যতটুকু লিখলাম এই লেখাটা কিন্তু আমার এই বাম পাশে যে এক নাম্বার স্লাইড লেখা আছে সেটাতে কিন্তু শো করছে, এই যে এখানেও লেখা চলে এসেছে। তো আমরা এখন চাচ্ছি যে আমরা এটা এখানে থাকলো, এরপরে আমরা আরেকটা বক্স নেই, শেপে গেলাম, শেপে গিয়ে দেখুন এখানে আমরা টেক্সট বক্স আর বক্সের মধ্যে যে পার্থক্যটা একটু দেখি, একটা বক্স যখন নিলাম তখন কিন্তু আমার এই মাউসের কার্সরটা আর কলমের মতো নাই, এবার একটা প্লাস চিহ্ন চলে এসেছে।
তো এই প্লাস চিহ্নটাতে আমি যদি মাউসের লেফট বাটন ধরে রেখে ডান দিকে এভাবে নিয়ে আসি তাহলে একটা একটা বক্স ক্রিয়েট হচ্ছে। যখন ছেড়ে দিলাম, যতটুকু জায়গায় আমি ছেড়ে দিলাম বক্সটা ততটুকু সাইজ নিয়ে নিয়েছে। তো এখন আমি এটাকে এভাবে ধরে নিচে নামাতে পারবো, উপরে তুলতে পারবো, আবার এই পাশ থেকে চাইলে আমি এটা যখন এরকম লম্বা লম্বা হবে তখন আমি এটাকে চাইলে বড়ও করতে পারবো। আচ্ছা দেখুন এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো পেজের যখন বর্ডারে চলে যাবে, মার্জিনের কাছে চলে যাবে, তখন আমাকে এখানে একটা ড্যাশ চিহ্ন শো করবে যে এই পর্যন্তই তোমার পেজের সীমারেখা। তুমি এর চেয়ে বেশি যদি যাও তাহলে কি হবে? তাহলে তুমি যখন এটা প্লে করবা তখন তোমার এটা পরিপূর্ণভাবে দেখাবে না। ঠিক আছে, আমি ওই পর্যন্তই নিলাম। তো এই পাশেও যখন আসছি ঠিক এই পর্যন্ত এসে আমাকে কিন্তু ড্যাশ চিহ্নটা শো করছে। তার মানে হলো আমি এই পর্যন্তর বাইরে যদি যাই ওইটুকু কিন্তু আমার পরবর্তীতে দেখা যাবে না। তো এইটুকু থাকলো এখানে। এইটার মধ্যে আমরা কিন্তু একটা স্টাইল করে দিতে পারি চাইলে। দেখুন আমরা যখন কোনো শেপ নিলাম, শেপ নেওয়ার পরে কিন্তু এখানে একটা ফরম্যাটিং অপশন চালু হয়ে গেছে। কিভাবে ফরম্যাটিং অপশন চালু হয়ে গেল? এই যে ফরম্যাটটা আসছে এখানে। আমি যদি এই শেপগুলোর যে কোনোটাতে মাউসের কার্সরটা ধরি তাহলে কি হবে? আমার শেপের ফিলটা চেঞ্জ হবে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি এখানে আরো কিছু শেপের ফিল পাবো। ফিলটা কিভাবে হবে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। এবারে দেখুন নিচে আছে আরো কিছু আউটার থিম কালার আছে, আদার থিম কালার আছে কিছু। এখান থেকে আমি চাইলে গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। এটা ধরুন আমার 10 নম্বর স্টাইলটা দিয়ে দিলাম। তো স্টাইলটা দিয়ে দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে অন্য ধরনের কিছু একটা থাকবে, অর্থাৎ আমাদের এটা তো ফন্ট পেজ, এই ফন্ট পেজটাতে একটা উড়াধুরা টাইপের একটা স্টাইল থাকবে যেটা এখানে শুধু লেখা এই ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন এইটুকুই থাকবে। আর এইটার মধ্যে আপনার ধরুন নাম, আপনি কোন শ্রেণীতে পড়ছেন সেটা লেখা থাকবে। সেটা আমরা একটু নিয়ে আসছি, একটু এখানে ফরম্যাটটা চেঞ্জ করি। দেখুন এখানে আছে শেপ আউটলাইন। তো শেপ আউটলাইনটা কি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে শেপটা, শেপের চারপাশে একটা কালো একটা দাগ আছে। তো এই দাগটা আমরা যদি মুছে দিতে চাই এই শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইনে যদি দেই তাহলে আমার কিন্তু এটার সলিড একটা শেপ চলে আসছে, শুধু ফিলটা দেখাচ্ছে, তার পাশের আউটলাইনটা দেখাচ্ছে না। এরপরে আমরা কি করতে পারি? এখানে ফরম্যাটে গেলাম, এটাতে ডাবল ক্লিক করলে ফরম্যাটটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তার আগে আমরা কিছু কাজ করি। আমাদের যেহেতু আরো কয়েকটা স্লাইড দরকার, এই একটা পেজ তো না, আমাদের তো আরো পেজ দরকার। এখানে আমরা পেজ বলবো না, বলবো স্লাইড। সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে যদি ধরে টেনে নিয়ে আসি কন্ট্রোল চেপে ধরে, দেখুন তাহলে কিন্তু সেম আরেকটা তৈরি হবে এখানে। আমরা একটু কন্ট্রোল সি যদি দেই না আসলে তাহলে কি হবে? এটা কিন্তু কপি হলো। এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যদি কন্ট্রোল সি দেই তাহলে এই স্লাইডটা কিন্তু কপি হলো। তারপরে আমি যদি কন্ট্রোল ভি দিতে থাকি তাহলে 2 নাম্বার 3 নাম্বার যতদূর যাবে ততদূর আমার কিন্তু এরকম স্লাইড তৈরি হবে। আমরা 10টা স্লাইড তৈরি করলাম। এই 10টা স্লাইডের দেখুন আমরা প্রথমে যখন একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েছিলাম তখন যদি কপি করে নিয়ে নিতাম তাহলে কি হতো না? তাহলে এই প্রত্যেক পেজ থেকে প্রত্যেক পেজে এইগুলো আসতো না। ঠিক আছে? এখন আমি যদি এটা এইগুলো চেঞ্জ করতে আবার একটা এক্সট্রা সময় যাচ্ছে। এগুলা ডিলিট করে দেই। এগুলো কিন্তু আমি সব পেজ থেকে ডিলিট করছি না। এই 2 নাম্বার পেজ থেকে ডিলিট করলাম। 2 নাম্বার পেজ থেকে এটা চলে গেল। তো এখন আমি একটা টেকনিক এখানে ফলো করি। আমি যদি ধরুন আমার 3 নাম্বার স্লাইডটা এখন সিলেক্ট করা আছে। আমি কি করলাম? 3 নাম্বার স্লাইডের উপর এসে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম। তাহলে 3 নাম্বার স্লাইডটা সিলেক্টেড আছে। এখন আমি শিফট চেপে ধরে কি করব? আমার কিবোর্ডের মধ্যে যে 4টা অ্যারো চিহ্ন আছে ওই অ্যারো চিহ্নের মধ্যে নিচেরটা চাপতে থাকবো। তাহলে দেখুন নিচের গুলো এইভাবে সিলেক্ট হতে থাকলো। তো সিলেক্ট হওয়ার পরে আমি এইগুলোকে একটা ডিলিট চিহ্ন দিলে সবগুলো ডিলিট হয়ে গেল।
আমার তো সবগুলোতে একটা ব্ল্যাঙ্ক একটা শিট দরকার। সেক্ষেত্রে কি করবো, আমার যে স্লাইডটা ব্ল্যাঙ্ক আছে সেটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে আমি কন্ট্রোল ভি দিলাম। দেখুন আমার সবগুলো কি হচ্ছে, হোয়াইট একটা ব্ল্যাঙ্ক স্লাইড তৈরি হচ্ছে। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের প্রথম স্লাইডটাতে। এখান থেকে আমরা তৈরি করে নিচ্ছি, এখান থেকে আমাদের যে প্রথম যে ঘরটা ছিল এটাকে আমরা নিচ্ছি। দেখুন আমরা কিন্তু আজকে এই পাওয়ার পয়েন্টের একটা ওভারঅল আলোচনা করছি, আগামীকাল আমরা আরো ডিপে আলোচনা করব এক একটা ফাইল নিয়ে। এই যেখানে যা কিছু আছে প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন আজকে আমরা পাওয়ার পয়েন্টে কিভাবে লিখতে হচ্ছে সেটা দেখলাম। আপনারা যারা নতুন এবং পুরাতন জয়েন করেছেন আপনারা এখন থেকে ক্লাসগুলো প্রতিনিয়ত করবেন। আপনাদের রুটিন দেওয়া আছে, রুটিনটা দেখে আপনারা কাইন্ডলি রেগুলার ক্লাস করবেন। এখানে পরীক্ষাও নেওয়া হবে, পরীক্ষায় যারা ভালো করবেন তাদের একটা সফলতায় আপনারা একটু এগিয়ে থাকলেও থাকবেন। সব দিক থেকে একটা ভালো মানের পরীক্ষা হয়, এখানে যাচাই করার সুযোগ আছে নিজেকে। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফিল কালারটা যাই থাকলো, আমি এখানে ইফেক্টে চলে আসি। দেখুন নিচে আছে শেপ ইফেক্টস, শেপ ইফেক্টে আমি যখন যাই তখন দেখুন এখানে কিছু ব্যাপার আছে, প্রিসেট আছে। প্রিসেট থেকে আমি কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে দিতে পারি, দেখছেন? আমি আমার মতো করে যে কোনো একটা স্টাইল আমরা এখানে দিয়ে দিতে পারবো। এখান থেকে স্টাইল হিসেবে ধরুন আমি যদি এটা একটু অন্য ধরন দেখা যায়, আচ্ছা আমরা যদি এটাও দেই তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আমরা এইভাবে উপরে টেনে নিয়ে আসলাম। এটা ধরেন দিয়ে ফেলেছি, এখন আমরা চাচ্ছি যে ওইটা আর নিব না, তখন কি করব, তখন আমরা ওই একেবারে প্রেসিডে এসে যদি নান করে দেই তাহলে ওইটা আর নাই হয়ে যাবে, ওইটা আর এখানে থাকবে না। তো আমরা প্রিসেটে এসে দেখুন এখানে আরো বিভিন্ন স্টাইল আছে, আমি এই স্টাইলটাকে নিয়ে নিচ্ছি। আবার আমরা চলে গেলাম শেপ ইফেক্টে, এখানে দেখুন আছে শ্যাডো, আমরা এখান থেকে একটা শ্যাডো যদি নিয়ে নেই, এখানে একটা শ্যাডো দিয়ে দিতে পারি, অথবা ওই শ্যাডোটা দিতে না চাইলে যেহেতু ওটা তেমন একটা এফেক্ট ফেলছে না এখানে, আমরা এই শ্যাডোটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা কি করছি, এখানে ধরুন এটা এভাবে থাকলো, এরপরে আমরা একটু এই জায়গাটাতে যদি ক্লিক করি দেখুন এখানে আরো অনেক কিছু বক্স পাচ্ছি আমরা। তো এখানে বক্স থেকে আরো অনেক বিশেষ কিছু জিনিসপত্র এখানে আছে, 3D ডিজাইন আছে, এখানে রিফ্লেকশন দিতে পারবো, শ্যাডো দিতে পারবো, এখান থেকে আরো অনেক অপশন আছে যেগুলো আমরা আরো পরে পর্যায়ক্রমে আলোচনা করতে থাকবো। তো আমরা চাচ্ছি এটার মধ্যে আমরা কিছু একটা লিখতে, সেই জন্য আমরা কি করব, এটা সিলেক্টেড অবস্থায় রাইট বাটন ক্লিক করব। আহ, আচ্ছা, রাইট বাটন ক্লিক করলে যদি এরকম আসে আপনাদের, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করুন তাহলে দেখতে পাবেন।
আমি এখানে চাচ্ছি যে আপনাদের একজনের নাম লিখে দিলাম। কামরুজ্জামান, এলএলবি, ঢাকা কলেজ। দিয়ে দিলাম এখান থেকে। এখন দেখুন এই টেক্সটের কালারটা কিন্তু একটা সাদাটে সাদাটে হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু কেউ হয়তো অনেকে দেখতেও পাচ্ছেন না। আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে হোমে গেলাম। হোমে গিয়ে দেখুন এখানে কালারের বিভিন্ন অপশন আছে, এই যেটা আছে টেক্সট ফন্ট কালার, আমি যদি এটাতে যাই, এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো আমি এটাকে এখানে দিলাম, এটাকে আমরা একটু বড় যদি করতে চাই আরো একটু বড় করে নিচ্ছি। এইভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। এরপরে দেখুন এখানে ধরুন আপনার দ্বিতীয় যে স্লাইডটা আছে সেখানে আপনি কি ক্রিয়েট করবেন। সেখানে ধরুন আপনার পছন্দের কিছু একটা আপনি লিখে দিলেন, অথবা এখানে আপনি আপনার প্রেজেন্টেশনের টপিকটা লিখে দিবেন। টপিকটা কি, আমি ধরুন একটা টপিক বাছাই করলাম, টপিকটার নাম দিলাম যে ধরুন এরকম থাকলো যে মানুষের চরিত্র গঠনে খেলাধুলার অবদান, এরকম একটা থাকলো। ঠিক আছে, খুব আনকমন একটা টপিক ধরেন থাকলো, এখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আ প্রেজেন্টেশন about the contribution of game in in career building, এরকম একটা কিছু থাকবে। তো আমরা সেটাতে ধরেন এখানে দিয়ে দিতে পারি, বা আমরা আমরা যে কোনো একটা কিছু দিতে পারি। আচ্ছা, আমাদের সবচেয়ে নর্মাল একটা টপিক আছে, কমন টপিক প্রেজেন্টেশনের, যেটা কর্পোরেট লাইফে সাধারণত সবাই দিয়ে থাকে, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট, কর্পোরেট লাইফ ম্যানেজমেন্ট, এই টাইপের। তো আমরা যদি এরকম কিছু দিয়ে দিতে পারি, আমরা চাইলাম যে হ্যাঁ ঠিক আছে আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রেজেন্টেশন করব, ঠিক আছে, দিয়ে দিলাম কমন টপিকটাই। অথবা আরো আমরা ওইরকম টপিক দিতে পারি। তবে আরেকটা ব্যাপার হলো এই প্রেজেন্টেশনটা আমরা এখানে তৈরি করার চেয়ে আমরা এখানে তৈরি করতে যেরকম পারি, অনলাইনেও আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। গুগলে যখন যাব আমরা গুগল প্রেজেন্টেশন আছে, সেখান থেকে আমরা প্রেজেন্টেশন গুলো করতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত এখানে দেখাচ্ছি, এরপরে আমরা গুগল প্রেজেন্টেশনটা দেখাবো পরবর্তী কয়েকটা ক্লাস গেলে, এটা শেষ হওয়ার পরে মূলত। এরপরে আমরা এখানে প্রেজেন্টেশনের টপিকটা যদি অ্যাড করতে চাই, তাহলে আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে শেপে যাব, শেপ থেকে আমি এখান থেকে যদি একটা টেক্সট বক্স নিয়ে নেই, টেক্সট বক্স নিয়ে এটাকে এরকম করে আমরা বড় করে দিলাম, এখানে টপিক লিখে দিলাম। টপিক নিয়ে আমরা এখানে লিখলাম, ধরুন আমরা লিখলাম যে টাইম ম্যানেজমেন্ট। এটাকে আমরা সিলেক্ট করে আর একটু বড় করে দিচ্ছি, যাতে একটু সুন্দর দেখা যায়, একদম বোল্ড দেখা যায়। এটাকে বোল্ড করে দিতে পারবো, এটার মধ্যে আমরা টেক্সট শ্যাডো দিতে পারবো। টপিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ওকে, তো টাইম ম্যানেজমেন্ট টপিকটা নিলাম, এটুকু কিভাবে নিয়েছি আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? কথা বলবেন কাইন্ডলি। না, সমস্যা নাই। না স্যার, আচ্ছা, আপনি কি এটা কম্পিউটার থেকে করছেন নাকি মোবাইল থেকে করছেন? এবং এটা প্রথমে কিভাবে কম্পিউটারে করলে প্রথমে কিভাবে করছিলেন?
বা কোন প্রোগ্রামে যাওয়া হয়েছে? আপনার প্রশ্ন কয়টা বা কোনটা প্রশ্ন? আপনি প্রথম এই যে ফেজগুলো আনছেন, এটা প্রথম কোথা থেকে আনছেন বা কিভাবে আনছিলেন? আপনি ক্লাসে টাইমলি জয়েন করেন নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দেখুন আমি বলি, আমরা ডেস্কটপ থেকে প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করেছি। ঠিক আছে? পাওয়ার পয়েন্ট অ্যাপ থেকে আমরা কাজগুলো করছি। পাওয়ার পয়েন্টের ক্লাস হচ্ছে আজকে। এটা কি আলাদা কোনো অ্যাপস আছে? জি, আলাদা সফটওয়্যার আছে। আপনি আচ্ছা, আপনার এমএস ওয়ার্ড এক্সেল যদি থাকে আপনার ওখানে পাওয়ার পয়েন্টও থাকবে। ঠিক আছে? এমএস অফিসের প্যাকেজ সফটওয়্যারের মধ্যে এই তিনটা সাধারণত সবটাই থাকে। ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট তিনটাই সব জায়গায় পাওয়া যায়। আপনি MS এক্সেল, মাইক্রোসফট এক্সেল না? হুম, হুম। আচ্ছা আচ্ছা, ওইখানে ঢোকার পরবর্তীতে পাওয়া যাবে যে পাওয়ার পয়েন্ট নাকি? না, ওখানে ঢোকা লাগবে না। আপনি এখানে সার্চ করলেই পাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আপনার কম্পিউটার যদি ওকে। না পান সেক্ষেত্রে যোগাযোগ করবেন, আমি আপনাকে আরো দেখিয়ে দেবো ভালোভাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, আমরা এই পেজটাতে আর কিছু রাখতে চাচ্ছি না। টপিকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে? এখন এখানে আমরা নরমাল কিছু লেখা নিয়ে আসবো, কিভাবে টাইম ম্যানেজ করতে হয়, কিভাবে কাজ করতে হয় সেগুলো। তো সেগুলো আমি আমার মতো করে লেখা নিয়ে আসতে পারি। এখানে আমরা ধরুন যে আজকে আমরা আর তেমন বেশি কিছু আলোচনায় যাব না। আমরা আজকে নরমাল কিছু আলোচনা দিয়ে শেষ করব, কারণ একটা ক্লাসে আমরা তো 10টা ক্লাসের আলোচনা। টোটাল একটা প্রেজেন্টেশন ফুলফিল আপনাদেরকে সবকিছু সহ বানাতে মোটামুটি 10টা ক্লাস রেগুলার করতে হবে। তো এই 10টা ক্লাস যদি রেগুলার করতে চান আপনারা, তাহলে আপনাদেরকে আরো 2 সপ্তাহ, আরো 2 দিন, অর্থাৎ সপ্তাহে যেহেতু 4টা ক্লাস হয়, 2 সপ্তাহ এবং আরো 2 দিন খুবই অ্যাটেন্টিভলি ক্লাস করতে হবে। আপনার এখানে অ্যানিমেশন দেওয়া শেখাবো, ট্রানজিশন দেওয়া শেখাবো, ফটো অ্যাড করা, এগুলো সবই শেখানো হবে। আচ্ছা, আমরা এই দুইটা যতটুকু বানালাম ততটুকু বাদে বাকিটুকু আমরা ডিলিট করে দিলাম। ধরুন আমরা আজকে এইটুকু শিখি, এটা কিভাবে প্লে হবে। আমরা যদি মানুষকে দেখাতে চাই সেটা কিভাবে প্লে হয়, আমাদের মাউসের কিবোর্ড থেকে আমরা যদি F5 এ ক্লিক করি, ফাংশন 5, অথবা আমাদের এই যে দেখুন ডান কর্নারে এখানে একটা একটা চায়ের কাপের মতো একটা অপশন আছে। এখানে মাউসের কার্সরটা রাখলে এখানে স্লাইড শো অপশনটা লেখা আসে। এই স্লাইড শোতে যদি ক্লিক করি অথবা কিবোর্ড থেকে F5 এ ক্লিক করি, তাহলে দেখুন এরকম একটা অপশন চলে আসছে। আমরা কিন্তু ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এটা ফুল একটা স্ক্রিনে এখন কিন্তু প্লে হচ্ছে। আমার কিন্তু স্ক্রিনে আর কিছুই দেখা যাবে না। তারপরে যদি আমি আমার এন্টার ক্লিক করি, অথবা আমি যদি মাউসের যে আমার যে কি আছে আমার কিবোর্ডের মধ্যে যে 4টা অ্যারো চিহ্ন আছে তার মধ্যে যদি রাইট অ্যারো অথবা কোনো একটা ক্লিক করি, তাহলে আমার পরের অপশনটা চলে আসছে। তো কিভাবে আসলো? এখান থেকে ক্লিক করার পরে এই যে, এরপর যদি আমি এন্টার করি, এন্টার ক্লিক করলে নিচের পরের স্লাইডটা চলে আসবে। আবার যদি আমি কি করি, আমার এখানে যে 4টা অ্যারো চিহ্ন আছে তার উপরেরটা যদি ক্লিক করি, তাহলে উপরের প্রথম স্লাইডটা এবং নিচেরটাতে ক্লিক করলে দ্বিতীয় স্লাইডটা দেখা যাচ্ছে। এরকম যদি আমার আরো আরো স্লাইড থাকতো, তাহলে একটার পর একটা আমি যত নিচেরটাতে নিচের অ্যারো চিহ্নটায় ক্লিক করতাম তত নিচের অ্যারো চিহ্নটা চলে আসতো। তো নিচের অ্যারো চিহ্নটা আমি যখন ক্লিক করলাম তখন কিছুই কিন্তু আসেনি, অন্ধকার হয়ে গেছে, কারণ আমার আর নিচের স্লাইডে কিছু নেই। তখন আমি যদি নিচের অ্যারোতে ক্লিক করি তাহলে ওরকম অন্ধকার হয়ে যাবে। আরেকটা উপায়ে আমরা মনে করুন আমাদের যদি এরকম একটা স্লাইড থাকে, এই স্লাইডটার দ্বিতীয় স্লাইডে আসলাম, এখন আমরা চাচ্ছি আগের মোডে ফিরে যেতে, অর্থাৎ এডিটিং মোডে যাব। সেক্ষেত্রে আমরা আমাদের কিবোর্ড থেকে ইএসসি একটা বাটন আছে, আমরা দেখতে পাবো যে একদম কিবোর্ডের বাম কর্নারে উপরের দিকে একদম উপরে ইএসসি লেখা আছে। সেইটা যদি আমরা ক্লিক করি, ইএসসি যদি আমরা চাপি, তাহলে আমরা আবার আগের পর্যায়ে চলে যেতে পারবো।
দেখুন এখানে এবার হোম বাটনের মধ্যে কি কি আছে আমরা দেখলাম যে কিভাবে একটা স্লাইড প্লে হয় হোম বাটনের মধ্যে এইগুলো নিয়ে আমরা দেখলাম এরপরে আছে দেখুন নিউ স্লাইড এখানে নিউ স্লাইড দিতে হলে শর্টকাটে আপনি কন্ট্রোল এম ক্লিক করবেন আগেরগুলোতে আমরা কন্ট্রোল এন দিচ্ছিলাম এন নিউ এর এন এবার এইখানে আমি যদি নিউ কিছু ক্লিক করতে তাহলে কন্ট্রোল এম দিতে হবে এই যে লেখা দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস এম তো কন্ট্রোল প্লাস এম যদি দেই তাহলে নিচে আরেকটা ব্ল্যাঙ্ক আরেকটা কি আসবে আরেকটা স্লাইড চলে আসছে আমাদের আমরা আগে যেভাবে করেছিলাম সেভাবেও পারবো সেটা কি হবে সেটাই একদম হুবহু আগের যেটা আছে সেইটা চলে আসবে আর কন্ট্রোল এম দিয়ে অথবা এখান থেকে নিউ স্লাইডে দিয়ে যদি করি তাহলে দেখুন আরো কিছু অপশন আসছে আমরা নিউ স্লাইডে যদি ক্লিক করি তাহলে এরকম কিছু অপশন আসবে প্রথমটা হলো টাইটেল স্লাইড অর্থাৎ এখানে এরকম যে দুইটা অপশন থাকবে একটা টাইটেল আর একটা সাবটাইটেল থাকবে টেক্সট অ্যাড করার একটা অপশন থাকবে তারপরটা হলো টাইটেল এন্ড কন্টেন্ট এখানে এইরকম বিভিন্ন ধরনের কি আছে বিভিন্ন ধরনের স্লাইড এখানে দেওয়া আছে এখানে দেখুন টু কন্টেন্টের আছে থ্রি কন্টেন্টের আরো বিভিন্ন ধরনের এখানে কি আছে এখানে স্লাইড আছে তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডও নিতে পারি যদি ব্ল্যাঙ্ক স্লাইড আচ্ছা দেখি আমি একটা একটা করে দেখি কি কি আসে প্রথমটাতে আছে টাইটেল স্লাইড এই টাইটেল স্লাইড দিলে কি হবে এইরকম একটা টাইটেল স্লাইড ক্রিয়েট হবে 4 নাম্বার স্লাইডটা আছে ক্রিয়েট হলো এখন আমাদের এখানে কয়টা টাইটেল আছে এখন স্লাইড আছে এখন 4টা আমি যদি এখান থেকে আবার যদি নিউতে যাই নিউতে থেকে দেখুন এখানে আছে টাইটেল এন্ড কন্টেন্ট এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু এই যে নিচে যে 1 2 3 4 5 6 6টা কি এসেছে কন্টেন্ট অ্যাড করার মতো কিছু অপশন চলে এসেছে তো আমরা এখান থেকে চাইলে এখানে এই যে এই টেবিল ইনসার্ট করতে পারবো এখানে চাইলে চার্ট ইনসার্ট করতে পারবো আমাদের প্রেজেন্টেশন দেওয়ার সময় মাঝে মাঝে এরকম কিন্তু দরকার পড়ে এখান থেকে আমরা আর্ট গ্রাফিক্স এর বিভিন্ন আর্ট এখান থেকে নিতে পারবো তারপরে এখান থেকে পিকচার অ্যাড করতে পারবো পিকচারের জন্য কি করবে একদম কম্পিউটার যেখানে ছবি আছে সেখানে চলে যাবে এখানে অনলাইন পিকচার অর্থাৎ আমি যদি কোনো কিছু অনলাইন থেকে সার্চ করে বসাতে চাই সেটা পারছি আর এইখানে কি আছে এখানে আছে ইনসার্ট ভিডিও আমরা এই ভিডিওতে গেলে অনলাইনেই চলে যাবে তারপর যদি ওয়ার্ক অফলাইনে ক্লিক করি তাহলে কি হবে আমাদের কম্পিউটারে যদি কোনো ভিডিও ডাউনলোড করা থাকে সেটা আসবে সেটা এখান থেকে আমরা দেখিয়ে দিলে সেই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসতে পারবো তো আমরা চাচ্ছি যদি অনলাইনে কাজ করতে চাই দেখুন এখানে ফ্রম ফাইল আছে এবং এখানে আছে ইউটিউব সার্চ আমরা ইউটিউবে সার্চ দিয়ে এখান থেকে আমরা ভিডিও অ্যাড করে দিতে পারছি তো এই যে 1 2 3 4 5 6টা অপশন আসলো এই 6টা হলো 6টা কন্টেন্ট এখানে চলে আসলো আমরা যদি আবার এখানে নিউ স্লাইডে যাই এখানে আছে পরবর্তী তৃতীয়টা যে আছে তৃতীয়টা হলো সেকশন হেডার তো এখানে একটা সেকশন হেডার থাকবে এরকম থাকবে অর্থাৎ উপরেরটা একটু বড় থাকবে নিচেরটা একটু ছোট থাকবে 6 নম্বর স্লাইডটা 6 নম্বর স্লাইড আমরা এইভাবে পেয়ে গেলাম এখানে আর প্রথমটাতে তেমন কোনো তফাৎ নেই একই রকম আমরা আবার যদি নিউ স্লাইডে যাই এখানে দেখুন এখানে টু কন্টেন্ট পাবো প্রথমটায় ছিল টাইটেল আর একটা কন্টেন্টের অপশন ছিল এখানে টাইটেল থাকবে বাট দুইটা কন্টেন্ট থাকবে তো এটা যদি দেই দেখুন টাইটেলটা এখানে অ্যাড করলেও করতে পারি বাট কন্টেন্টের অপশন আছে দুইটা সেম জিনিস এই যে টেবিল চার্ট স্মার্ট গ্রাফিক পিকচার অনলাইন পিকচার ভিডিও এখানেও সেম ভাবে 6টা পাবেন তো আমরা আবার যদি এখানে যাই এরপরে পাবো আমরা কম্পোজিশন অর্থাৎ এখানে অনেকগুলো আমরা পাবো হ্যাঁ অনেকগুলো কন্টেন্ট আমরা এখানে পাবো যেই এটাতে যদি দিয়ে দেই তাহলে দেখুন এখানে কি পাবো প্রথমে একটা টাইটেল পাচ্ছি তারপরে একটা টেক্সট অ্যাড করার দুইটা অপশন পাচ্ছি
তারপরে নিচে আমরা কি পাচ্ছি, এই যে কন্টেন্টের অপশনগুলো আমরা পাচ্ছি। এখানে আমরা কয়টা টেবিল নেব সেট করে দিতে পারছি। এরপরে দেখুন, এরপরে আছে, আমরা আবার যদি নিউ স্লাইডে যাই, আমরা 8টা স্লাইড কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। পরের স্লাইডটাতে আছে অনলি টাইটেল। হ্যাঁ, আমরা যদি শুধু টাইটেল নিতে চাই একটাতে, তাহলে এটাতে ক্লিক করব। দেখুন এটাতে শুধু টাইটেল এসেছে। এখানে আমরা একটা হেডলাইন বা একটা টাইটেল অ্যাড করে দিতে পারি আমাদের মতো করে। তারপরে আমরা যদি আবার নিউ স্লাইডে যাই, দেখুন এখানে টাইটেলের পরে আছে ব্ল্যাঙ্ক। আমরা যদি একটা ব্ল্যাঙ্ক চাই, শুধুমাত্র ব্ল্যাঙ্ক থাকবে, আর কিছুই থাকবে না, ক্লিক করলে দেখুন এটা একদম ব্ল্যাঙ্ক চলে এসেছে। নিউ স্লাইডে গিয়ে তারপরে দেখুন নেক্সট অপশনটা কি আছে, আছে কন্টেন্ট উইথ ক্যাপশন। এখানে ক্যাপশন থাকবে এবং কন্টেন্ট থাকবে। এই যে এখানে এই স্টাইলে একটা ক্যাপশন আমরা অ্যাড করতে পারবো। আর কন্টেন্ট বলতে এই সেই 6টাই ঘুরে ফিরে আসছে। ওখান থেকে আমরা বিভিন্ন ছবি দিতে পারবো, বিভিন্ন চার্ট দিতে পারবো। এগুলো, এই 6টার বাইরে আর কোনো কন্টেন্ট আমাদের পাওয়ার পয়েন্টে নেই। তারপর যদি আমরা এখানে নিউ স্লাইডে যাই, নিউ স্লাইডে গিয়ে দেখুন এখানে আরো অপশন পাচ্ছি পিকচার উইথ ক্যাপশন। তো পিকচার উইথ ক্যাপশন যদি যাই, এখানে কিন্তু আমরা পিকচার অ্যাড করার একটা অপশন পাচ্ছি আর ক্যাপশন গুলো পাচ্ছি। তো এখানে যদি আমি পিকচারে ক্লিক করি, তাহলে আপনার ফোনের মধ্যে, বা সরি ফোন না, আপনার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে যেখানে যা ছবি টবি আছে সব এখানে চলে আসবে। আমি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে? তো এই অ্যাড করাটা আমরা আজকের ক্লাসে দেখাচ্ছি না বিধায় এটা ডিটেলসে গেলাম না। কারণ ওইটা অ্যাড করার ব্যাপারে, কন্টেন্ট গুলো অ্যাড করার ব্যাপারে একটা লম্বা একটা ক্লাস আছে। সেই ক্লাসটা 1 ঘন্টার বেশি সময় ধরেই আপনাদের হবে। তখন আপনারা এটা দেখে নেবেন। তো নিউ স্লাইডে দেখুন এখানে আরো কিছু অপশন আছে। সেটা হচ্ছে পিকচার উইথ ক্যাপশন, এটা তো দেখলাম। এখানে আরো আছে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড। অর্থাৎ আমার যে স্লাইডটা সিলেক্টেড থাকবে সেইটাকে আমি আরো ডবল করব বা ডুপ্লিকেট বানাবো। সেক্ষেত্রে আমার ধরুন এখন এখানে আমরা যদি এই স্লাইডটা ধরেন 11 নম্বর স্লাইডটা সিলেক্টেড থাকলো, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি ডুপ্লিকেট সিলেক্টে ক্লিক করলাম। ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করলে আমার 13 নম্বরেও কিন্তু ওইটাই চলে এসেছে। অর্থাৎ আমার শেষেরটার পরে এসে ওইটাই যেটা সিলেক্ট ছিল সেটা ডুপ্লিকেট একটা আকার ধারণ করেছে। ঠিক আছে? আমরা এখানে নিউ স্লাইডে গেলাম। নিউ স্লাইডে গেলে দেখুন এখানে আরেকটা অপশন আছে স্লাইডস ফ্রম অনলাইন। তো এইটাতে যদি আমরা ক্লিক করি, সরি এখানে অনলাইন লেখা ছিল, একটু দেখি আবার। দেখুন এখানে ছিল, এই যে এখানে হচ্ছে স্লাইড ফ্রম আউটলাইন। তো আউটলাইন আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের যদি আগে কোনো প্রেজেন্টেশন এখানে স্লাইড ক্রিয়েট করা থাকে সেইটা আমরা নিতে পারবো। যেহেতু আমাদের আগে করা নেই, সো ওখানে আসবে না। এই গেল আমাদের নিউ স্লাইডের অপশনটা। এরপরে আছে রিইউজ স্লাইড। তো আমরা যদি একটাকে রিইউজ করতে চাই, তাহলে কি আসলো দেখুন এখানে রিইউজ স্লাইডের অপশন আসলো, ওপেন আ স্লাইড লাইব্রেরি আছে, ওপেন পাওয়ার পয়েন্ট ফাইল আছে। এগুলোতে যতটুকুই আমরা দিব না কেন, এখান থেকে আমাদের কম্পিউটারে যা যা আছে সেই অপশনগুলো আসবে। কম্পিউটার যদি আমাদের আগে কিছু ক্রিয়েট করা থাকে পাওয়ার পয়েন্টের, সেগুলো আমরা এই নিউ স্লাইডের লাস্টের অপশন রিইউজে গিয়ে নিতে পারবো, অথবা স্লাইডস ফ্রম আউটলাইন থেকে নিতে পারবো। এখান থেকে কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন করব। এইগুলোর টুকিটাকি জিনিসপত্র কিন্তু আমাদের আমার পরীক্ষাগুলোর মধ্যে থাকে। আপনারা যারা আগের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেছেন জানেন। তাই ক্লাসের মধ্যে মনোযোগ না দিলে ধরতে পারবেন না। দেখুন তারপরে আছে কি লেআউট আছে। আমরা নিউ স্লাইডের অপশনগুলো দেখলাম। এরপরে লেআউটটা কিভাবে কাজ করে, এই যে লেআউটে গিয়ে আমরা এখানে স্লাইডের এইগুলো সেট করে দিতে পারি। যে লেআউটটা কিভাবে, আমরা এই টোটাল সবগুলোই কিন্তু আমরা নিউ স্লাইডে পেয়েছিলাম। নিউ স্লাইডের এই পিকচার উইথ ক্যাপশন পর্যন্ত আমরা লেআউটে গেলেও পাবো। ঠিক আছে?
যতগুলো আছে ততগুলো। তো আমরা বুঝতেই পারছি এটুকুর একই কাজ। তারপরে রিসেটটা কিভাবে দিব? আমরা যদি ধরুন এখানে একটা এইটা আমরা ক্লিক করে আসি 13 নাম্বারটা, এটাকে আমরা যদি রিসেট দেই তাহলে কি হবে? আমরা যা যা সেট করেছি সবকিছু আগের মতো হয়ে যাবে। এরপরে আছে সেকশন। আমরা যদি একটা সেকশন তৈরি করতে চাই, অর্থাৎ এই যে দেখুন এখানে 13 এর উপরে কি হয়েছে? একটা আনটাইটেলড একটা সেকশন ক্রিয়েট হয়েছে। এগুলো আমাদের এইরকম একটা শুধু এটা কিন্তু দেখাবে এখানে। এটার কোনো বাস্তব কাজ নেই। এখানে জাস্ট এখানে দেখা যাবে যে ১ থেকে ১২ নম্বর পর্যন্ত একটা সেকশনে, ১৩ নম্বরটা আরেকটা সেকশনে। ঠিক আছে? এখানে সেকশনটা আমরা আবার এখান থেকে রিমুভ করে দিতে পারবো। রিমুভ সেকশন দিতে পারবো। দিলে আমাদের ওই সেকশনটা চলে গেল। তারপরে আমাদের যদি এখানে অনেকগুলো সেকশন আমরা এখানে ক্রিয়েট করে থাকি, তখন যদি আমি এক্সপ্যান্ড অল বা কোলাপস অল এ দেই, তাহলে ওইগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই ছিল আমার হোম বাটনের বিভিন্ন আলোচনা। এরপরে যদি আসি ইনসার্টে, ইনসার্ট থেকে দেখুন, ইনসার্ট থেকেও আপনারা নিউ স্লাইড অপশনটা পাবেন। সেম ভাবে ওই আগে যেরকম ছিল নিউ সেটা পেয়ে যাবেন। এখানে আছে টেবিল। এখান থেকে আপনি যদি টেবিল নিতে চান, এই যে সুন্দর স্টাইলের টেবিল কিন্তু এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে? এখানে আপনারা এমএস ওয়ার্ডের টেবিলের মতোই টেবিল নিতে পারবেন। টেবিল ড্র করতে পারবেন। এক্সেল শিট থেকেও নিয়ে আসতে পারবেন। আপনি যদি এখানে এক্সেল স্প্রেডশিটে দেন, তাহলে এই দেখুন এই এক্সেল শিটের এখান থেকে আমার কিন্তু এখন এক্সেল শিট ওপেন হয়ে যাচ্ছে। হুম, এই যে এখানে কিন্তু আমাদের একটা এক্সেল শিট তৈরি হয়ে গেছে। ছোট একটু এক্সেল শিট আমার পাওয়ার পয়েন্টের মধ্যে দেখা যাবে ওইভাবে। তো ওইটার কাজ আমাদের তেমন নাই। ঠিক আছে? তেমনই বলতে নেই ওখানে আমাদের। এখানে দেখুন টেবিলটা গেল। টেবিল আমি এখানে ইনসার্ট টেবিল করতে পারি। আমি এখানে ৫-৬টা কলাম নিয়ে টেবিল করে দিতে পারি। টেবিল যখন করব তখন এখানে টেবিলের কিছু স্টাইল আসবে। তো টেবিলের স্টাইল যদি আমি না চাই, এই যে নরমাল টেবিলও আমি এভাবে দিতে পারবো। এই যে কিন্তু আমাদের সেই এক্সেল শিটটা এখানে রয়ে গেছে। হ্যাঁ? এখানে কিন্তু আমাদের এক্সেল শিটটা আগে যে নিয়েছিলাম সেটা আছে। টেবিল আছে। আমরা এভাবে কি করতে পারি? পাওয়ার পয়েন্টের মধ্যেও সেই যে আ অনেকের কাছে এক্সেলের ক্লাসগুলো অনেক বিরক্ত লেগেছে। বিরক্তিকর সেই এক্সেলের শিটটাও আমরা এখানে নিয়ে এসে এক্সেলের কাজও করতে পারবো। তো ইনসার্টের মধ্যে আর কি আছে? আমরা অন্য একটা শিটে স্লাইডে যাই। এখানে নিউ স্লাইড ক্রিয়েট করি একটা। নিউ ব্ল্যাঙ্ক স্লাইড ক্রিয়েট করলাম। ইনসার্টের মধ্যে আছে পিকচার। আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে যদি কোনো একটা পিকচার এড করতে চাই, তাহলে কি করব? আমরা এই পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে দেখুন আমার ফাইল থেকে আমার ফাইলের মধ্যে যা যা আছে সবগুলো ফোল্ডার এখানে শো করছে, ড্রাইভগুলো। তো আমরা চাচ্ছি যে এখান থেকে ডাউনলোডসে একটু আগে একটা সুন্দর একটা ছবি সেভ করেছিলাম, সেটাকে নিয়ে আসবো। স্ক্রিনশট দিয়ে এনেছিলাম। দেখি কি ছবি আসে। এই যে একটা ফুলের ছবি এনেছিলাম। এভাবে আমরা কিন্তু এখানে ছবি নিয়ে আসতে পারি। তো এটা তো আনলাম, যখন আমরা ছবিটাকে এখানে ইনসার্ট করব, তখন দেখুন এখানে আরো অনেকগুলো অপশন বাড়তি চলে এসেছে। সুন্দরী অপশন এসেছে। এই যে এখানে ফরম্যাটে এখানে যা আছে আমরা সেইভাবে এটাকে কিন্তু স্টাইল করতে পারবো। এই যে যেটার সামনে আমরা ধরবো ফুলটা সেই স্টাইলের হয়ে যাবে। দেখুন এখানে বিভিন্ন ফ্রেম আছে। এই ফ্রেমের মধ্যে যদি অ্যাড করতে চাই, ফ্রেমের মধ্যে এটা চলে গেল। তারপরে এরকম ফ্রেম আমরা যেটা দেখতে পাবো সেইখানে মাউসের কার্সরটা ধরলেই কি হবে? এই শেপটা সেইরকম হয়ে যাবে। ফুলটার আকৃতি ওইরকম হয়ে যাবে। এই যে একদম ফ্রেমে এখানে দাদার ছবি এরকম বাঁধিয়ে রাখতে পারবেন আপনারা। তারপরে এরকম ফ্রেম আছে। এই যে এখানে আরো এরকম ফ্রেম আছে। এখানে দেখুন এখানে উপরে একটা অ্যারো চিহ্ন আছে, নিচে আরেকটা আছে, তার নিচে আরো একটা ডাবল অ্যারো আছে। এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে আরো অপশন পাচ্ছি। যে যতগুলো অপশন আমার
সফটওয়্যারের মধ্যে আছে, সবগুলো আমরা পাচ্ছি এখান থেকে। ঠিক আছে? এই যে এভাবে কি করতে পারি, আমরা এটা সুন্দর, সুন্দর স্টাইল দাঁড় করাতে পারি। তবে এখানে যে সীমাবদ্ধতা, সেটা হলো এখানে যতগুলো স্টাইল দেয়া আছে তার বাহিরে আপনি আর নিতে পারছেন না। তার বাহিরে আপনি যে নতুন করে কিছু নিবেন, সেরকম কোনো সুযোগ এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে তেমন একটা নেই। যদি আপনি কিনে ইউজ করেন, যে অনলাইনে বিভিন্ন পাওয়া যায় যেগুলো পেইড থাকে, সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেইড ভার্সন ইউজ করে তৈরি করা হয়, সেগুলো হিউজ পরিমাণে টাকা খরচ করে কেনা যায়। তো আমরা ফ্রিতে এইগুলোই পাচ্ছি। ফ্রিটাই বা খারাপ কিসে, এখান থেকে আমরা করতে পারবো এগুলো। আর একটা কি যেন দেখেছিলাম, এই যে বিভিন্ন ধরনের ডিজাইনে আমরা এটা সাজাতে পারি। তো এরপরে আমরা আবার ইনসার্টে চলে যাই। দেখুন এইখানে আছে অনলাইন পিকচার। অনলাইন পিকচারে আমরা একটা নতুন স্লাইড অ্যাড করে সেখানে নেই। নতুন স্লাইড অ্যাড করে আমরা যদি এখানে অনলাইন পিকচারটাকে নিয়ে নেই, তাহলে দেখুন কি হবে। এই যে অনলাইন পিকচার আমি যখন নিচ্ছি, তখন গুগলে সার্চ করার একটা অপশন চলে আসছে, বিং ইমেজ সার্চ। গুগল না, এখানে বিং ইমেজ সার্চটা চলে এসেছে বাই ডিফল্ট। এখানে বিংটা দেওয়া আছে একটা ব্রাউজার। এখানে আমরা যদি লিখি, আমরা এখানে কার লিখে এন্টার প্রেস করলাম, দেখুন বিভিন্ন ধরনের সস্তা দরের দামি গাড়ি চলে এসেছে এখানে। এই যে আমরা একটা খুব দামি একটা গাড়ি এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট দিলাম। ইনসার্ট যখন দিচ্ছি, এটা ডাউনলোড হয়ে কিন্তু সাথে সাথে এটা সেভ হয়ে গেছে। এই যে এটাকে আমরা নড়াচড়া করাতে পারছি, যেদিক খুশি নিতে পারছি। এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো আমরা শুরুতে যে কয়টা ফাও যতগুলো নিয়েছিলাম, কি বলে স্লাইড নিয়েছিলাম, সেগুলো একটু ডিলিট করে দেই। দেখলেই বুঝতে পারবো সেগুলো ফাও স্লাইড, সেগুলোতে কোনো কাজ করিনি। ডিলিট করে দিলাম। এবারে দেখুন ইনসার্টের মধ্যে আর কি কি আছে। ইনসার্টের মধ্যে আমরা কিন্তু অনলাইন পিকচারটাও কিন্তু আমরা ওইভাবে ফরম্যাটিং করতে পারি। অনলাইন থেকে যেটা নিলাম, এটাকে যদি আমরা একটু ফরম্যাট করতে চাই, দেখুন এখানে কিন্তু ওই সেম স্টাইল গুলো আছে। আমরা গাড়িটাকে কিভাবে দিলে সুন্দর দেখাবে, সেভাবে আমরা দিতে পারি। এই যে নিচে শ্যাডো আসবে, ফ্রেমের মধ্যেও রাখতে পারি চাইলে। এই যে, এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপর যদি উপরে উঠাই দেই বা আরেকটু যদি ছোট করতে চাই, তাহলে এই কর্নারে এনে কি করব, শিফট বাটন চেপে ধরে, শিফট চেপে ধরে কর্নার থেকে আমরা মাউসটাকে যদি নিচের দিকে এরকম টেনে নিয়ে আসি, তাহলে এটা ছোট হবে। এই আমাদের এটা ছোট হয়ে গেল। এরপরে দেখি এখান থেকে আমরা আরেকটা নিউ স্লাইড নিয়ে নিলাম ব্ল্যাঙ্ক। তারপরে দেখি ইনসার্টে আর কি কি আছে। এরপরে আছে স্ক্রিনশট। এই স্ক্রিনশটে আমরা যদি যাই, তাহলে আমরা টোটাল একটা স্ক্রিনশট দিতে পারবো আমার যা যা আছে। এই যে দেখুন আমার যতটুকু ছিল ততটুকু একটা স্ক্রিনশট হয়ে গেল। এই যে ওই যে উপরে বিজয় লেখা আছে, ওইটুকু স্ক্রিনশট হয়েছে। ঠিক আছে, এটা স্ক্রিনশট আমরা অ্যাপ্লাই করলাম। এখানে আরেকটু স্ক্রিনশটে যাই আমি। হুম, অ্যাভেলেবল ওয়ার্ক এরিয়া এটুকু দেখা যাচ্ছে, অর্থাৎ আমার এই পাওয়ার পয়েন্টের বাইরে যতটুকু আছে ততটুকু হয়েছে। এখানে স্ক্রিন ক্লিপিং একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমার স্ক্রিনে কিন্তু এটা চলে এসেছে। আমি যদি আমার স্ক্রিনে চলে এসেছে এটা, এখান থেকে আমি যদি কিছু নিতে চাই, আমার পুরো স্ক্রিনটা কিন্তু কি হয়ে গেছে,
একটু একটা শ্যাডো চলে এসেছে, শেড চলে এসেছে এবং আমার কার্সরটা একটা প্লাস চিহ্ন হয়ে গেছে। আমি চাচ্ছি এখান থেকে এইটুকু কেটে নিব। এই যে এইটুকু আমি নিয়ে নিলাম, এইটুকু নিচ্ছি, এখানে এসে আমি ছেড়ে দিলাম। দেখুন এখন আমি কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিনে যা ছিল সেইটুকু কিন্তু আমার পাওয়ার পয়েন্টে অ্যাড হয়ে গেছে। এই যে দিলাম, আমরা এখান থেকে নড়াচড়া করিয়ে অ্যাড করে দিতে পারি। এই যে এটাকে আমি দিতে পারি। তারপরে এখান থেকে রোটেশন একটা অপশন আছে। রোটেশন আমি যদি ক্লিক করি, শিফট চেপে ধরে রোটেশন ক্লিক করছি, হ্যাঁ? শিফট চেপে যদি রোটেশন ক্লিক করি তাহলে এটা দেখুন একটু একটু করে সমান্তরালভাবে, এই যে এখন কিন্তু একদম সমানভাবে এটা কি হয়েছে? এটা সাইজ হয়ে এটা কিন্তু আপনার সুন্দর একটা শেপে চলে এসেছে। হুম, এটা থাকলো এখানে একটা সিম্বল হিসেবে নিয়ে নিলাম যে এটা আমরা স্ক্রিনশট মেরেছি। আমরা চাচ্ছি যে দুইটা এক সাইজে করি। সেক্ষেত্রে কি করবো? এটা নিচ থেকে একটু বড় করে দিলাম। এই যে এক সমান হয়ে গেল এটা। এরপরে আমরা ইনসার্টে গিয়ে তারপরে অপশনটা দেখি আছে ফটো অ্যালবাম। এই ফটো অ্যালবামে কি করা যায়? নিউ ফটো অ্যালবাম। এইটা ফটো অ্যালবাম যদি আপনার এখানে থাকে আপনি করে নিতে পারবেন। এই দেখুন। হুম। এডিট ডিস্ক, এখানে আপনি ফটো অ্যালবাম ক্রিয়েট করতে পারবেন। এটা তেমন একটা আমাদের প্রয়োজনীয়তা এখানে নেই। তো আমরা আজকে যতটুকু করলাম, এইটুকু যদি আমি একটা স্লাইড শো দেখতে চাই তাহলে কি করব? প্রথমটাতে আসবো, এসে কিবোর্ড থেকে F5 এ ক্লিক করব, অথবা আমি এখান থেকে স্লাইড শোতে ক্লিক করব। স্লাইড শোতে ক্লিক করে আমি এন্টার ক্লিক করব, অথবা আমার কিবোর্ডে যে 4টা অ্যারো চিহ্ন আছে তার নিচেরটাতে ক্লিক করব। দেখুন তাহলে কি হচ্ছে, আমি পরেরটা দেখতে পাচ্ছি, তারপরে যে টেবিল অ্যাড করেছি সেটা দেখতে পাচ্ছি, তারপরে ফুল দেখতে পাচ্ছি, গাড়ি দেখতে পাচ্ছি, এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছি। এরপরে তো শেষ, আমার আর কিছু নেই। তখন আমরা কি করব? ইএসসি ক্লিক করব। ঠিক আছে? ইএসসি ক্লিক করলে আমরা আবার আগের জায়গায় চলে আসব। আমরা আশা করছি এখান থেকে আরো দারুণ কিছু শিখব। আমরা অ্যানিমেশন দেয়া শিখবো এখান থেকে। অ্যানিমেশন কিভাবে দেয়? আমরা একটা অ্যানিমেশন দেখি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে এটা সুন্দর করে কিন্তু চলে আসছে। আমরা আরো সুন্দর সুন্দর অ্যানিমেশন এখান থেকে শিখবো। তো আমরা সেই ক্লাসগুলো সামনের দিকে করব। আমরা সবাই আশা করি ক্লাসে জয়েন হবেন সব সময়। কোনো ক্লাস আমরা আর মিস করব না। আজকের ক্লাস সংক্রান্ত বা অন্য যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করেন। ক্লাসগুলো কি আমরা পরে করতে পারবো? পরে বলতে? মানে যখন, এখন তো কম্পিউটার অন করিনি, যখন মানে কম্পিউটার অন করব, কাজগুলো যেভাবে যেভাবে আপনি দেখালেন সেভাবে সেভাবে যদি না করতে পারি। এনি টাইম আপনি এটা প্রশ্ন করতে পারেন। গ্রুপে তো আপনাদের ইয়ে নাই, অ্যাক্সেস নাই মেসেজ দেওয়ার। আপনারা এটার নিয়ে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। ঠিক আছে? এটা আমি সাথে সাথে আপনাদের সলিউশন দিব, অথবা আমি যখন ফ্রি মানে থাকবো, যদি মনে হয় যে এটা অনেকেরই সমস্যা তাহলে পরবর্তী ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করে দিব। ঠিক আছে? ল্যাপটপ যখন ওপেন না, করবেন তখন আমরা যখন এটাতে অ্যাডমিশন হয়েছিলাম না, বুঝতে পারিনি। আরেকবার বলুন। তখন ছিল যে আমরা ক্লাসগুলো নেব। আপনারা আমি যখন এখানে অ্যাডমিশন নিলাম না, তখন ছিল কি? যে এই ক্লাসগুলো পরেও মানে দেখে দেখে করা যাবে, ক্লাসগুলো সেভ হ্যাঁ, থাকবে। ক্লাসগুলো রেকর্ড পাবেন আপনি। সেটা তো পেয়ে যাবেন। সমস্যা নাই। ঠিক আছে? তারপরেও হ্যাঁ, যদি সেটাই আপনাদের কোনো, সেটাই হ্যাঁ, জিজ্ঞেস করছি। হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন আছে? সেটা তো আমি ক্লাসের ১ম এই বলে দিয়েছি যে আপনারা রেকর্ডটা পেয়ে যাবেন। যারা নতুন জয়েন করেছেন কোথায় রেকর্ড পাবেন সেটাও আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে? আর কারো প্রশ্ন না থাকলে আজকের মতো আপনারা লিভ নিতে পারেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন স্যার সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।